দেখলো আহনাফ একটা মেয়েকে নিয়ে লিফটে উঠছে। অরুণিকা সিঁড়ি বেয়ে নামায় আহনাফ ও মেয়েটি তাকে খেয়াল করেনি। তারা লিফটে উঠতেই অরুণিকা লিফট কোথায় যাচ্ছে তা দেখার জন্য লিফটের কাছে এসে দাঁড়ালো। আর তখনই শিরিন সুলতানা জাহানারা ইসলামকে নিয়ে বের হলেন। অরুণিকা তাকে দেখে ভয়ে আড়ষ্ট। সে দ্রুত পদে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে, তখনই শিরিন সুলতানা তাকে দেখে ফেলল। চোখ মুখ কুঁচকে তিনি বললেন, এই এখান তুমি কি করছো? অরুণিকা চোখ নামিয়ে বলল, ওপরে উঠছি। জাহানারা ইসলাম প্রশ্ন ছুড়ে দিলেন। এই মেয়েটা কে শিশির? শিরিন সুলতানা মুখ বাঁকিয়ে বললেন, আমার ছেলে রক্ষিতা। অরুণিকা চমকে তাকালো শিরিন সুলতানার দিকে। কথাটার অর্থ বোঝে না সে, কিন্তু শিরিন সুলতানার কণ্ঠের স্বর শুনে বুঝলো খারাপ কিছু বুঝিয়েছেন তিনি। সে ধীর পায়ে তাদের পাশ কাটিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আর তখনই কানে এলো জাহানারা ইসলামের কথা। তাড়াতাড়ি ওদের তালাকের ব্যবস্থা কর। জয়িতার বাবা এখনো জানে না আহনাফ আগে বিয়ে হয়েছে। আহনাফ আর জয়িতার বিয়ে নিয়ে আমি ওনাকে অনেক বোঝানোর পর রাজি করিয়েছি। আহনাফ অনার্স পাশ করলে আকদ করিয়ে দেব। ততদিন ওরা একে অপরকে চিনুক, জানুক, ভালোবাসুক। কথাগুলো শুনে অরুণিকার ছোট্ট মনে ভীষণ আঘাত লাগলো। সে উঠে সোজা তুর্যের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ালো। সেকেন্ড খানে কিছু একটা ভেবে বেল চাপলো। ভাগ্যক্রমে তুর্যেই দরজা খুলল। অরুণিকা এদিক ওদিক না ঘুরিয়ে সোজা চাপা স্বরে জিজ্ঞেস করলো, তুর্য রক্ষিতা মানে কি? তুর্য চোখ মুখ কুঁচকে বলল। তুমি এই কথা কোথায় শুনেছ? অরুণিকা মনে মনে ভাবলো, যদি খারাপ কিছু হয় না, চাচি তো আমাকে নিয়ে ভালো কিছু বলবে না, খারাপই হবে। তুর্যকে অন্য কিছু বলতে হবে। তুর্য আবার জিজ্ঞেস করতেই অরুণিকা বলল, টিভিতে। ছি, তুমি সব কি দেখো টিভিতে? অরুণিকা মলিন মুখে বলল, আর দেখবো না। খুব খারাপ কিছু কি? এটা কি? এটা কি গালি? এত বড় হয়েছ, ক্লাস 10-এ উঠেছ, আর জানো না এটার অর্থ? অরুণিকা মাথা নাড়ল। তুর্য অরুণিকার গাল টেনে দিয়ে বলল, যেসব মেয়েদের মধ্যে শয়তানি ছেলেদের সাথে প্যাচাপাচি করে, আর ছেলেরা ওই মেয়েদের সাথে টাইম পাস করে, ওইসব মেয়েদের রক্ষিতে বলে। ছেলেরা এসব মেয়েদেরকে খেয়ে দিয়ে ছেড়ে দেয়। অরুণিকার চোখ টলমলো করে উঠল এই কথা শুনে। সে দৌড়ে নিজের ঘরে চলে এলো। অনেকক্ষণ কাঁদল সে। কাঁদতে কাঁদতে ঢেকুর উঠে গেল তার। আহনাফের রক্ষিতা সে, তার মানে আহনাফ তাকে ছেড়ে দেবে। রাতে 6 তলায় বেল বাজালো আহনাফ। অরুণিকা দরজা খুলতে নিঃশব্দে ঢুকে পড়ল সে। অরুণিকার কান্নায় ফুলে থাকা মুখটা দেখেও কোনো প্রশ্ন করল না, সোজা অরুণিকার ঘরে চলে গেল। অরুণিকাও পিছু পিছু গেল। এদিকে আহনাফ তার শার্ট খুলে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। অরুণিকা অভিমানী মুখে আহনাফের শার্ট হাতে নিয়ে একপাশে বসল। বেশ কিছুক্ষণ আহনাফকে পরখ করে নাক ডোবালো তার শার্টে। আহনাফ চোখ বন্ধ করে রেখেছে। অরুণিকা ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে খেয়ে দিয়ে ছেড়ে দেবে? আহনাফ চমকে তাকালো অরুণিকার দিকে। অরুণিকার চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। সে হুট করে আহনাফের বুকের উপর উঠে তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি ছাড়া কি আর কেউ আছে আমার? বাবা মাও আমাকে ফেলে চলে গেছে। কেউ আমাকে ভালোবাসে না আহনাফ। সবাই মনে করে আমি আবরারকে মেরেছি, কিন্তু তোমাকে তো সব বলেছি আমি। তুমি তো আমাকে বিশ্বাস করো, অনেক অনেক ভালোবাসো। তুমি ছাড়া কেউই আমাকে ভালোবাসে না। এখন তুমিও যদি আমাকে ফেলে চলে যাও, আমার অনেক কষ্ট হবে। আহনাফ মুখে কিছু বলল না। সে হাত বাড়িয়ে দিয়ে অরুণিকাকে জড়িয়ে ধরল। আলতো করে তার অধর ছুঁয়ে দিল। দুজনেই ডুবে গেল আবার সেই কোমল স্পর্শের অনুভূতিতে। আহনাফকে আজ নিয়ন্ত্রণ হারা মনে হচ্ছে। তার স্পর্শে একটু কাঠিন্য ভাব। অরুণিকা ভয় পেল। একটু পরপর সরে যেতে লাগলো আহনাফের কাছ থেকে। এদিকে আহনাফ ধীরে ধীরে উগ্র হয়ে উঠেছে। অরুণিকাকে আজ সে অন্যভাবে চাইছে। অরুণিকা বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। সে আহনাফকে সরিয়ে দ্রুত বিছানা ছেড়ে নেমে পড়ল। অরুণিকা জড়সড় হয়ে উঠে দাঁড়িয়ে আছে, আর তার উন্মুক্ত শরীরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাফ। আহনাফের চাহনিতে বেশ লজ্জা পেল অরুণিকা। দ্রুত নিজেকে ঢেকে অন্য রুমে চলে গেল। বাকি রাত সেই রুমের মেঝেতেই বসে কাটিয়েছে সে। তবে পরবর্তীতে আহনাফ ক্ষমা চেয়েছিল তার কাছে। অরুণিকাও ক্ষমা করে দিয়েছিল। এরপর আবার আগের ন্যায় স্বাভাবিক দিন কাটতে লাগলো তাদের। সাল 2018, জানুয়ারি মাস। আহনাফদের বাসায় আজ উৎসবের আমেজ। আমির চৌধুরী পেশায় ডক্টর হলেও বাবা আর বড় ভাইয়ের মতো তিনিও নতুন ব্যবসা দাঁড় করিয়েছিলেন। আর ব্যবসায় বেশ লাভও হয়েছে তার। সেই উপলক্ষে আত্মীয় আর বন্ধুদের দাওয়াত দিয়েছেন তিনি।
অতিথিদের ভিড়ে চৌধুরী ম্যানশনের 4 তলা মুখরিত আজ, কিন্তু আহনাফকে কোথাও দেখা যাচ্ছে না। অরুণিকা অস্থির হয়ে তাকে খুঁজছে। খুঁজতে খুঁজতে সে আহনাফের ঘরে উকি দিল, দেখল আহনাফ বিছানায় কাত হয়ে শুয়ে আছে। অরুণিকার কাছে যেতেই আহনাফ চোখ খুলল। অরুণিকাকে দেখে সে হাত এগিয়ে দিয়ে বলল, ভীষণ মাথা ধরেছে, একটু মাথাটা টিপে দে। অরুণিকা উচ্চবাচ্য করল না, সে বাধ্য বইয়ের মতো বসে পড়ল আহনাফের পাশে। ধীরে ধীরে কপালে আঙুল চালানো। মুহূর্তেই ঘরের চিত্র পাল্টে গেল। আহনাফ হুট করে অরুণিকাকে কাছে টেনে নিল। অরুণিকা শঙ্কিত কণ্ঠে বলল, আহনাফ, দরজা বন্ধ করে নি, কেউ চলে এলে। আসলে আসুক, তুই তো আমার বউ, কি আর হবে। অরুণিকা মলিন মুখে বলল, চাচি তো আমাকে পছন্দ করে না। আমি করলেই হলো। এই বলে আহনাফ অরুণিকার অধর ছুঁয়ে দিল। অরুণিকা স্নিগ্ধ হাসি ফেরত দিল সেই স্পর্শে। তাগাদা দিল আহনাফকে, বলল, চলো, সবাই তোমাকে দেখবে বলে বসে আছে। আর তুমি ওই সাদা শার্টটা পরে আসো, ওটাতে তোমাকে অনেক ভালো লাগে। অরুণিকার কথার কোনো উত্তর এলো না। আহনাফ ব্যস্ত অরুণিকার উন্মুক্ত বক্ষ ছুঁয়ে দেয়ার। আবারও সেই কাঠিন্য স্পর্শ। অরুণিকা সরে যেতে নেবে আহনাফ খামচে ধরল তার কোমল দেহ। এদিকে সেই স্পর্শে কুকড়ে উঠল অরুণিকা, কাতর কণ্ঠে বলল, আহনাফ প্লিজ। আহনাফ বাঁকা হেসে বলল, তোকে আজ একটা সারপ্রাইজ দেব, সারা জীবন মনে রাখবি সেই সারপ্রাইজ। অরুণিকার কাতর মুখখানা মুহূর্তেই আলোকিত হয়ে গেল। ঠোঁটে ফুটে উঠল এক চিলতে হাসি। হঠাৎই আহনাফ তার শার্টের বোতাম খুলে ফেলল। ধপ করে বালিশে মাথা রেখে অরুণিকার কোমর জড়িয়ে তাকে নিজের বুকের উপর টেনে নিল। অরুণিকার টপস কাঁধ থেকে নিচে নেমে গেল বেশ খানিকটা, বুকখানা উন্মুক্ত। এদিকে হুট করে আহনাফ অরুণিকাকে ছেড়ে মুখ অন্যদিকে ঘুরিয়ে শুয়ে পড়ল। অরুণিকা আহনাফের পরিবর্তন বুঝল না, ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আহনাফের দিকে। হঠাৎ চুলে টান অনুভব করল অরুণিকা। ব্যথায় কুঁকড়ে উঠল সে। পেছনে শিরিন সুলতানাকে দেখে ভয়ে রীতিমতো কাঁপছে সে। দ্রুত হাতে গায়ের কাপড় ঠিক করল অরুণিকা। রুমে শিরিন সুলতানা ছাড়া মিসেস চৌধুরী ও মিসেস তাওসিফের আগমন ঘটেছিল। অরুণিকা তাদের দেখে একপাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। শিরিন সুলতানা সশব্দে চর বসিয়ে দিলেন অরুণিকার গালে। অরুণিকা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। এবার শিরিন সুলতানা আহনাফকে জোরে ধাক্কা দিয়ে ডাকলেন। আহনাফ এমন ভান করল যেন সে সদ্য ঘুম থেকে উঠেছে। তখনও অরুণিকা জানে না তার জন্য কি বিভৎস প্রত্যাখ্যান অপেক্ষা করছে। সে তো শিরিন সুলতানার বকুনির ভয়ে আড়ষ্ট। এদিকে শিরিন সুলতানা বাসখাই কণ্ঠে চেঁচাচ্ছেন। আহনাফ উঠে বসে বলল, এভাবে চেঁচাচ্ছ কেন মা? মাথা ব্যথা করছে আমার। মিসেস চৌধুরী শিরিন সুলতানার হাত ধরে তাকে থামিয়ে দিয়ে বললেন, চেঁচামেচির কিছুই হয়নি বৌমা। অরুণিকা ও আহনাফ এখনও বৈবাহিক সম্পর্কে আছে। কিন্তু আমার ছেলে ওকে স্ত্রীর অধিকার দেয়নি, আর কখনো দেবেও না। অরুণিকা নিঃশব্দে অশ্রু ফেলছে। মিসেস তাওসিফ তা দেখে বললেন, এভাবে চেঁচামেচি করো না শিরিন, বাইরে অনেক অতিথি এসেছে, বৃষ্টি একটা অবস্থা হবে। আহনাফ উঠে দাঁড়িয়ে বলল, হয়েছে কি বলবে? শিরিন সুলতানা বললেন, মেয়েটা তোর ঘরে ঢুকে তোর সাথে, ছি, বলতে লজ্জা করছে আমার। আহনাফ অরুণিকার দিকে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো। ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলো, অরু, তুই আমার ঘরে এসেছিস কেন? অরুণিকা আহনাফের প্রশ্নে ফ্যালফ্যাল করে তার দিকে তাকিয়ে রইল। আহনাফ শিরিন সুলতানার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আমি তো কিছুই জানি না, তোমার চিৎকারে আমার ঘুম ভাঙলো। অরুণিকা এখনো বিস্ময় নিয়ে আহনাফকে দেখছে। শিরিন সুলতানা আহনাফের কথা শুনে অরুণিকার চুল ধরে তাকে রুম থেকে বের করে আনলেন। অতিথিদের সামনে এভাবে টেনে হিঁচড়ে আনায় বেশ অপমানিত হলো অরুণিকা। সে দৌড়ে বেরিয়ে গেল, কিন্তু যেতে যেতেই শুনে গেল তার গায়ে লাগা অপবাদ। এই নষ্টা বদমাস চরিত্রহীন মেয়েটা আমার ছেলের রুমে ঢুকে ওকে পাশানোর চেষ্টা করছে, যাতে সারা জীবন এই বাড়িতে থাকতে পারে। শিরিন সুলতানার কথাগুলো তীরের মতো বিঁধেছে অরুণিকার ছোট্ট হৃদয়ে। সে সিঁড়ি বেয়ে উঠতে গিয়েই হোমড়ি খেয়ে দুবার পড়ল। অনেক কষ্টে 6 তলায় উঠে দরজা আটকে দিল। অনেকক্ষণ কাঁদল সে, মাথাটাও ফাঁকা ফাঁকা লাগছে তার। আহনাফ কেন বলল সে ঘুমোচ্ছে? এই প্রশ্নই বারংবার মস্তিষ্কে হানা দিচ্ছিল তার। রাতে মিসেস তাওসিফ অরুণিকাকে ডেকে নিয়ে গেলেন 4 তলায়। বসার ঘরে চৌধুরী পরিবার গোল হয়ে বসে আছে। অরুণিকাকে দেখেই মিসেস চৌধুরী কঠোর সুরে জিজ্ঞেস করলেন, আহনাফের রুমে কেন গিয়েছিলে?
অরুণিকা মাথা নিচু করে বলল, ওকে ডাকতে গিয়েছিলাম। তোমাকে কে বলেছে ওকে ডাকতে? আর তুমি এমন বিশ্রী একটা কাজ কেন করলে? মানছি তোমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আহানাপ তো আর সম্পর্কটা রাখতে চায় না। অরুণিকার হাত পা শিউরে উঠল এই কথা শুনে। গলা শুকিয়ে গেল মুহূর্তেই। আহনাবের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো সে। দেখলো আহনাবের ঠোঁটে রহস্যময় হাসি। অরুণিকার নিরুত্তরে আবার প্রশ্নের ঝড় উঠল। অরুণিকা সাদা মনে উত্তর দিল, বলতে লাগলো, আহনাফই তো আমার কাছে আসতে চেয়েছে, আমি তো শুধু ডাকতে গিয়েছি। আহনাফ তো প্রতিদিন রাতে আমার ঘরে আসে। ও নিজেই বলেছে ও আমাকে ভালোবাসে। ও তো আমার সাথে সম্পর্ক রাখতে চায়। জিজ্ঞেস করো আহনাফকে। অরুণিকা আশা নিয়ে তাকালো আহনাবের দিকে। আহনাব ঝাঁঝালো কণ্ঠে বলল, মিথ্যে কথারও একটা লিমিট আছে অরু। আমি তোকে ভালোবাসতাম, এটা ঠিক, কিন্তু আমার ভাইকে মারার পর তোর প্রতি বিন্দুমাত্র মায়া কাজ করে না আমার। তোর বাবা মা নেই, তাই তোকে বাসায় রেখেছি। আর তুই যে আমার ওপর আঙ্গুল তুলবি, সেটা আমার বিশ্বাসই হচ্ছে না। আমি রাতে তোর ঘরে যাই এমন বিশ্রী কথা কিভাবে বলিস তুই? তাও আবার বড়দের সামনে। লজ্জা শরমের মাথা গিয়ে ফেলেছে এই মেয়ে। অরুণিকা আহনাবের কাছে এসে তার বাহু খামচে ধরে ভয়ার্থ সুরে বলল, আহনাফ মিথ্যা বলছো কেন? সবাই আমাকে ভুল বুঝবে, সত্যটা বলে দাও না প্লিজ। আহনাব এক ঝটকায় সরিয়ে দিল অরুণিকার হাত। শিরিন সুলতানা অরুণিকার চুল টেনে ধরে মাটিতে বসিয়ে দিলেন, বললেন, এইটুকুনি মেয়ে এত নোংরা মানসিকতার। অরুণিকা এক দৃষ্টিতে আহনাবের দিকে তাকিয়ে রইল। শিরিন সুলতানা বেশ কয়েকবার চড় মারলেন, কিন্তু সে পাথর হয়ে গেছে। এদিকে আহনাবের কথাই সবাই বিশ্বাস করেছে, কারণ খুব চমৎকারভাবে নিজের মিথ্যেকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল সে। উল্টো অরুণিকার ওপর প্রশ্ন ছুড়ে দেয় আহনাব। এত ছোট বয়সে এসব নষ্টামি কিভাবে শিখলি অরু? আমি তো তোর সাথে থাকবো না। তোর সাথে সংসার করার কোনো ইচ্ছে আমার নেই। এখন তোকে ছাড়ছি না, কারণ তুই ছোট। তোর বয়স হলেই, তুই নিজের দায়িত্ব নিজে নেওয়ার মতো বড় হতে পারলেই আমি তোকে ছেড়ে দিতাম। কিন্তু তুই তো। অরুণিকা এখনও নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাবের দিকে। এদিকে আমির চৌধুরী অরুণিকার উপর বেশ ক্ষিপ্ত। তিনি অরুণিকার হাত থেকে ফোন কেড়ে নিলেন। আহনাবই তাকে সেই বুদ্ধি দিয়েছে। আহনাব নিজেই অরুণিকার ফোনে নোংরা কিছু ওয়েবসাইট চালু করে রেখেছিল, যা আমির চৌধুরী ফোন ঘেটে বের করে ফেললেন। সবাই ভাবল এসব অরুণিকার কাজ। অরুণিকা সবার চোখে বিগড়ে যাওয়া নোংরা মানসিকতার মেয়ে উপাধি পেল। তুর্য ও বাকি 5 জনকে বলল কিছুদিন আগে রক্ষিতাকে জিজ্ঞেস করার কথাটি। তারা ভাবল অরুণিকা এসব নোংরা ভিডিও দেখেই এমন প্রশ্ন করেছে। অরুণিকা স্তব্ধ হয়ে সবার অপবাদ শুনছে। 16 বছর বয়সে প্রথম নিজেকে নিঃস্ব মনে হচ্ছে তার। অশ্রু শুকিয়ে গেছে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। হঠাৎ শিরিন সুলতানা বললেন, এ বাড়িতে সব ছেলে, আর এই মেয়ের চিন্তা ভাবনা নোংরা। এ বাড়িতে থাকলে সব ছেলের চরিত্র নষ্ট করবে এই নষ্টা মেয়ে। একে বাড়ি থেকে বের করে দাও। ওর মামা বাড়ি পাঠিয়ে দিলে ভালো হবে। ওখানে কোনো ছেলে নেই, ওর একটা মামাতো বোন আছে। শিরিন সুলতানের কথায় বাকিরা সায় দিল। সবার সায় দেয়া মুখখানা চোখ তুলে এক নজর দেখে নিল অরুণিকা। আরাফ, তাহমিদ, তুর্য, ইভান ও ইমন, এই 5টা মানুষ নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। তাদের চোখে নিজের প্রতি ঘৃণা দেখতে পাচ্ছে অরুণিকা। সে চোখ সরিয়ে এবার আহনাবের দিকে তাকালো। এই মানুষটাকে কিভাবে এত আপন ভাবল সে? এত বড় ধোঁকা কিভাবে খেল সে? মনে হচ্ছে স্বপ্ন দেখছে, এখনই ঘুম ভেঙে যাবে। অরুণিকার শীতল দৃষ্টি আহনাবকে বেশ অস্থির করে তুলল। চোখ সরিয়ে নিল সে। চোখাচোখি হওয়ার সাহস হলো না আর। পরদিন অরুণিকার মামা শাহবাজ খানকে ফোন করলেন আমির চৌধুরী। শাহবাজ খানের সাথে চৌধুরী পরিবারের ভালো সম্পর্ক নেই, তবুও তারা বাধ্য হয়ে যোগাযোগ করল। শাহবাজ খান দেশের বাইরে থাকেন, তাই এত সহজে তিনি অরুণিকাকে আনতে পারলেন না। আতিকিয়া জাহানকে কোনোভাবেই রাজি করানো যাচ্ছিল না। এদিকে বারবার তাগাদা দিচ্ছেন আমির চৌধুরী। যদিও অরুণিকার দায়িত্ব নিতে শাহবাজ খানের কোনো আপত্তি ছিল না, কিন্তু স্ত্রীকে কোনোভাবেই রাজি করাতে পারছিলেন না তিনি। আতিকিয়া জাহানের এক কথা, তিনি বাড়তি মানুষ চান না সংসারে। ভয়ঙ্কর লাঞ্ছনার সাথে 1 সপ্তাহ কাটল অরুণিকার। 6 তলায় রুম বন্ধ করে ঘন্টার পর ঘন্টা বসে থাকত সে। কেউ তার খোঁজ নিতে আসতো না। নিজের হাতে রান্না করতে পারে না সে, তাই বাধ্য হয়ে ক্ষুধা লাগলে দরজা খুলত। 4 তলায় যাওয়ার কোনো সাহস তার নেই। 8ম তলায় গেলে মিসেস চৌধুরী বেশ বিরক্ত হতেন। 2য় তলায় একবার গিয়েছিল,
আরাফকে অরুণিকার সাথে কথা বলতে দেখে আরেফিন চৌধুরী বেশ রেগে গিয়েছিলেন। অরুণিকা পানি খেয়েই কাটালো দুদিন। খিদে লাগলেও আর কাউকে বলার সাহস পেল না। তৃতীয় দিন পুরো ঘরে পাগলের মতো টাকা খুঁজতে লাগলো। অন্তত কিছু টাকা পেলে নিজে গিয়ে দোকান থেকে কিছু কিনে আনবে। অনেক খুঁজে যা টাকা পেল তাতে পাউরুটি কিনে আনলো সে। শুকনো পাউরুটি পানি দিয়ে ভিজিয়ে খেলো। দুদিনে পাউরুটির প্যাকেট শেষ করলো। ভয় হলো যদি শেষ হয়ে যায় পরের দিন কি খাবে, কেউ কি তাকে খেতে দেবে। পঞ্চম দিন না খেয়েই কাটালো। ষষ্ঠ দিন আবার গেল অষ্টম তলায়। মিসেস চৌধুরীর মায়া হলো অরুণিকার শুকনো মুখখানা দেখে, কিন্তু বড় চৌধুরী সাহেব হুঙ্কার দিলেন, বললেন, ভয়ে আর গেল না অরুণিকা। ছাদে উঠিয়ে বসে রইল। ছাদে বাগান করেছে ইভান, কাঁচা টমেটো ধরেছে গাছে। অরুণিকা সাহস করে দুটো ছিঁড়ে নিচে নেমে এলো। বাসায় এসে ওটাই খেলো। গ্যাস্ট্রিক হয়ে গেছে তার। খিদায় বুকে অসহ্য ব্যথা শুরু হয়ে গেছে। সে কি অনেক বড় অপরাধ করে ফেলেছিল? কেউ একটু খাবারও দিয়ে গেল না। খিদে সহ্য করতে না পেরে আবার দ্বিতীয় তলায় গেল সে। আরিফিন চৌধুরী দরজা খুলতে অরুণিকা ক্ষীণ কণ্ঠে বলল, অনেক খিদে পেয়েছে, একটু খাবার নেই। তিনি অরুণিকাকে বাসায় ঢুকতে দিলেন না। দারোয়ান দিয়ে খাবার পাঠালেন ছতলায়। এই এক সপ্তাহ অরুণিকার ওপর দিয়ে যে ঝড় বয়ে গিয়েছিল তা অবর্ণনীয় যন্ত্রণা ছিল। শেষমেশ এক সপ্তাহ পর আমির চৌধুরী বাধ্য হয়ে নিজেই অরুণিকাকে তার মামার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। ঘরের দরজা পর্যন্ত গেলেন না। অরুণিকা একাই রুহানিকে ফোন করে ফ্ল্যাট খুঁজে সে বাসায় ঢুকেছিল। ঢুকতেও মামির লাঞ্ছনা কম শোনেনি। মামি তো বেশ জোর গলায় বলেছিলেন, নষ্টামি করছে বলেই তাড়াতাড়ি দিয়েছি, এখন এসে আমার মেয়েটাকেও নষ্টামি শেখাতে। তবে শাহবাজ খান অরুণিকার সাথে একটুও বাজে আচরণ করেননি। তিনি ছুটি নিয়ে দেশে এসে অরুণিকাকে সব গুছিয়ে দিলেন। তাকে নতুন স্কুলে ভর্তি করালেন। তার যা যা প্রয়োজন সব কিনে দিলেন। তার বোনের একমাত্র মেয়েকে তিনি অবহেলা করতে চান না। তার মতে অরুণিকা যা করেছে তার কাছে সেটা বয়সের দোষ। এই বয়সে ছেলেমেয়েরা খারাপ ফাঁদে আটকা পড়ে। হয়তো সেই বাড়িতে অরুণিকা ভালো শিক্ষা পাচ্ছে না, তাই তার এই পরিণতি। মামার মন্তব্য শুনে অরুণিকা বেশ লজ্জা পেল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি এমন কাজ করিনি। কিন্তু কেউই তার কথা শুনল না। সবার ধারণা এমন অপরাধ করে কি কেউ স্বীকার করতে চায়? নিজের দোষ ঢাকার জন্য চেষ্টা তো করবেই। এরপর অরুণিকা বুঝে গেল শত চেষ্টা করেও সে কারো মন থেকে এই মিথ্যা অপবাদটি মুছে ফেলতে পারবে না। তাই সে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। রুহানির সাথে ক্লাস 10-এ ভর্তি হলো। আর সেখান থেকে রুতবার সাথে তার বন্ধুত্ব। অন্যদিকে মিসেস চৌধুরী বছর না ঘুরতেই সব ভুলে গেলেন। ছেলেদের বললেন, মেয়েটা ছোট ছিল, আবেগে ভুল করে ফেলেছে, কিন্তু যা করেছে আহানাপের সাথেই করেছে। আহানাপ তো আর বাইরের কেউ না, ওর নিজের বর। তিনি প্রায়ই অরুণিকাকে ফিরিয়ে আনার কথা উঠাতেন, কিন্তু কেউই তার সিদ্ধান্তে সাড়া দিত না। অন্যদিকে অরুণিকাকে তাড়াতে পেরে শিরিন সুলতানা আর জাহানারা ইসলাম মনে মনে বেশ সন্তুষ্ট। আহনাব যখন থেকে শিরিন সুলতানাকে সন্দেহ করা শুরু করলেন, তখনই তিনি সিদ্ধান্ত নিলেন শীঘ্রই আহনাব আর অরুণিকার সম্পর্ক ভাঙতে হবে। তিনি ছেলেকে অরুণিকার বিরুদ্ধে অনেক বোঝালেন। আহনাব বুঝল না। শীতল সম্পর্ক তৈরি হয়ে গেল মা ছেলের। তিনি খেয়াল করলেন আহনাব অরুণিকার প্রতি অনেক বেশি যত্নশীল। শিরিন সুলতানার সহ্য হলো না এসব। তিনি আহনাবের ওপর কালো জাদু প্রয়োগ করলেন। এতে হিতে বিপরীত হলো। আহনাব ভীষণ অসুস্থ হয়ে পড়ল। অরুণিকা আহনাবের খেয়াল রাখতে গিয়ে তাদের নৈকট্য আরও গাঢ় হলো। শিরিন সুলতানার ব্যাপারখানা একদমই হজম হচ্ছিল না। একদিন সন্ধ্যায় তিনি আহনাবের কাছে এসে বসলেন আর বললেন, তোর তো ভীষণ খারাপ অবস্থা। এত ডাক্তার দেখানো হলো, কিন্তু কোনো রোগই তো ধরতে পারছে না তারা। আহনাব বিরক্ত মুখে বলল, তুমি যাও এখান থেকে, অরুকে পাঠাও। শিরিন একটা প্যাকেট এগিয়ে দিলেন, বললেন, আমি আমার এক বান্ধবীর ছেলের সাথে দেখা করেছি। সেই ছেলে বেশ ভালো ডাক্তার। তোর ব্যাপারে সব বলার পর সে বলল এসব মানসিক চাপের জন্য হচ্ছে। এই রোগের একমাত্র চিকিৎসা নাকি মানসিক শান্তি পেলে আসবে। তোর মন বেশ অস্থির হয়ে আছে, আমি জানি। বাবা একবার আমার আনা ওষুধগুলো খেয়ে দেখ, ভালো না লাগলে বন্ধ করে দিস। তোর কাছে আমার শেষ অনুরোধ। তোর আর ওর জীবন থেকে সরে যাব আমি, তুই চিন্তা করিস না।
মায়ের অনুরোধ ফেলতে পারল না আহনাফ। সে ঔষধগুলো খেলো আর অল্প কিছুদিনের মধ্যেই সে সুস্থ হয়ে উঠল।